আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদল মোটামুটি ক্যাম্পাসে খুবই আক্রমণাত্মক অবস্থা এবং সারা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে তারা বিশেষ করে ঢাকার মধ্যে থাকা যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসকে তারা অস্থিতিশীল করার চেষ্টা করছে। তো এই যে ছাত্রদল হঠাৎ করে ডেসপারেটলি এই আক্রমণ করছে, কোনো কিছু তোয়াক্কা করছে না, হাসপাতালে গিয়ে আক্রমণ করছে, তারপর শিক্ষকদেরকে আক্রমণ করছে, সাংবাদিকদেরকে আক্রমণ করছে। তো এভাবে ডেসপারেটলি আক্রমণ করার আসলে বিশেষ কারণটা কি বা এই মুহূর্তে কেন? আমরা চলুন আজকে জানার চেষ্টা করি যে আমাদের দেশে এখন ছাত্রদলের অবস্থাটা কি। ছাত্রদল এই যে প্রশ্নটা যে ছাত্রদল কেন আক্রমণাত্মক, এটা উত্তর খুঁজতে হলে আমাদেরকে সাম্প্রতিক যে ঘটনাগুলো আছে সবগুলো একটা একটা করে ধারাবাহিকভাবে যদি আমরা দেখি তাহলে দেখবো যে এটার কিছু কারণ স্পষ্ট হয়। প্রথমত, আহ, যে অভিযোগটা আমরা দেখছি এবং যেটা একবারে প্রত্যক্ষ করছি সেটা হচ্ছে যে ক্যাম্পাসগুলোতে জুলাই কেন্দ্রিক যে সমস্ত মানে অনুষ্ঠানগুলো হচ্ছে, বা দাবি দেওয়া বা রাজনৈতিক কর্মসূচিতে ছাত্রদলের অংশগ্রহণ এবং তাদের যেই সংঘর্ষ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কোথাও ছাত্র শিবির, কোথাও ছাত্র সংসদ নেতা, কোথাও সাধারণ শিক্ষার্থী বা অন্য ছাত্র সংগঠনের তাদের উত্তেজনাগুলো হচ্ছে। তো এই ঘটনাগুলো বিচ্ছিন্ন না। এখন এটার কিছু কারণ যদি আমরা বিশ্লেষণ করি, প্রথম কারণ হচ্ছে যে ক্যাম্পাসে শক্তি প্রদর্শন করা। দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল এবং এই একটা লম্বা সময় পরে তারা ক্ষমতায় আসলো আহ, ফেব্রুয়ারিতে নির্বাচন করে, এবং আজকে হচ্ছে আগস্ট মাসের 4 তারিখ। তো এর মধ্যে তারা কোনো ক্যাম্পাসে, কোনো একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের আধিপত্য বিস্তার, যেটাকে বলা হয় যে হলের নিয়ন্ত্রণ পুরোটা নিয়ে নেওয়া, ছাত্র ছাত্রদের সিট বন্টন থেকে শুরু করে প্রত্যেকটা প্রভোস্ট, হল প্রভোস্ট, ইউনিভার্সিটি শিক্ষক, প্রক্টর সবাই তাদের কথা একবারে জি হুজুর জি হুজুর করে মানবে, এরকম একটা পরিস্থিতি তারা তৈরি করার সুযোগ এখনো পায়নি। কারণ ছাত্র সংসদগুলো কার্যকর আছে, সেখানে আবার শিবির সংখ্যাগরিষ্ঠ। এই কারণে তারা বাংলাদেশের এই রাজনীতিতে এখন একটা ক্যাম্পাসে তাদের শক্তির প্রদর্শন করতে চাচ্ছে। এবং তারা দেখছে যে এতদিন হয়ে গেল আমরা ক্ষমতায় আসার পরও আমরা এই ক্যাম্পাসে নিয়ন্ত্রণ নিতে পারছি না। এইটা আসলে তাদের একটা মানে দুর্বলতার জায়গায় হয়ে দাঁড়িয়েছে এবং এটা তাদের একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই জন্য তারা ক্যাম্পাসে একটা শক্তি প্রদর্শন করা তাদের জন্য খুবই জরুরি। দ্বিতীয় কারণটা হচ্ছে যে রাজনৈতিক একটা বয়ান নির্মাণ করা। এখন কোনো সংঘর্ষ যদি আহ মানে প্রতিপক্ষ সহিংসতা প্রতিক্রিয়া দেখায়, তাহলে কিন্তু সেই সংঘর্ষটাকে মানে পোর্ট্রে করে একটা দোষারোপের একটা বয়ান তৈরি করা যায়। এবং সেখানে এটা সহজ হয় যে ইতিহাসে এমন কৌশল আমরা দেখি, বিশেষ করে ছাত্রদলের ক্ষেত্রে বহুবার দেখেছি। 91 থেকে আমরা এটা প্রত্যক্ষ করেছি যে ছাত্র দল যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবিরকে উস্কে দিতে চাচ্ছে, অন্যান্য ছাত্র সংগঠনকে উস্কে দিতে চাচ্ছে। তারা যখন এই প্রতিরোধ গড়ে তুলবে, যেমন আমরা দেখেছি বেরোবিতে তারা জুলাইয়ের একটা অনুষ্ঠানে আক্রমণ করেছে ছাত্রদল, এবং সেই আক্রমণটাকে পরবর্তীতে প্রতিহত করেছে ছাত্র শিবির। এবং এইটাকে তারা একটা হাইলাইট করেছে যে দেখো, যে ছাত্র শিবির আমাদেরকে আহ, আহ, মানে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে দিয়েছে, আমাদেরকে আক্রমণ করেছে, এজন্য আমরা ঢাকায় আক্রমণ করতেছি। একেবারে খুললাম খুল্লা কথাবার্তা যে এই জন্য আমরা ঢাকায় আক্রমণ করতেছি, আমরা করব, আমরা কারো তোয়াক্কা করে না, ক্যাম্পাস থেকে ছাত্র শিবিরকে আমরা ইয়ে করে দিব। এই যে এরকম সরাসরি কথাবার্তা বলতেছে, এটা মূলত একটা রাজনৈতিক বয়ান নির্মাণ করা। এই জন্য ক্যাম্পাসটাকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, যেন একটা সাংঘর্ষিক পরিবেশ হলে এখানে ক্যাম্পাসগুলো খালি করে দেওয়া যাবে। ক্যাম্পাস থেকে যদি একবার খালি করে ফেলা যায় কোনো একটা দুর্ঘটনা, ওরা আসলে মূলত একটা লাশ চাচ্ছে, আমার যতটুকু ধারণা যে তারা একটা লাশ চায়। এবং এই যে সংঘর্ষের ঘটনা ঘটিয়ে তারা ক্যাম্পাসগুলোকে বন্ধ করে দিবে। 1 সপ্তাহ পরে, 15 দিন পরে, 1 মাস পরে এসে তারা নিজেদের মতো হলগুলো দখল করে প্রশাসনকে চাপ দিয়ে সাধারণ ছাত্রদেরকে আবার ছাত্র দলে যে লেজুর ভিত্তি ছিল, গ্যাস্ট্রুম ছিল, গণরুম ছিল, তাদেরকে যে দাসের মতো করে যে প্রোগ্রামে নেওয়া হতো, তাদেরকে তাদের মানবাধিকার যে হরণ করা হয়েছিল, তাদের শিক্ষার্থীদের ক্যান্টিনের মান, শিক্ষার্থীদের থাকা, খাওয়া,
তারপর হচ্ছে চলাফেরা সব জায়গায় যে একটা কঠিন রেস্ট্রিকশন এবং একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাইতে হইতো, সেই জিনিসটা তারা আবার ক্যাম্পাসে ফিরিয়ে আনতে চাচ্ছে। তারা একই রুমের মধ্যে আবার 50 জন দেওয়ার চেষ্টা করতেছে গণরুমে। তারা বিভিন্ন জায়গায় প্রশাসনকে কাজে লাগানোর চেষ্টা করছে, প্রশাসনকে চাপ দিয়ে হলেও তারা বিভিন্ন জায়গায় এই যে রিঅ্যাডমিশন নিয়ে তাদের ছাত্র জীবন লেন্দি করার চেষ্টা করছে। এরকম নানান কাজ করছে তারা, একটা রাজনৈতিক বয়ান নির্মাণ করা এই জন্য তাদের খুবই প্রয়োজন। পুরো গ্রিপটা নেওয়ার জন্য এই যে ক্যাম্পাসগুলোতে তাদের পুরো অ্যাক্সেসটা নেওয়ার জন্য তাদের একটা আহ, ইয়ে দরকার, সংঘর্ষ দরকার, তাদের একটা লাশ দরকার, তাদের একটা সমস্যা তৈরি করা দরকার। ক্যাম্পাসগুলোকে স্থিতিশীল থাকতে তারা দিতে চাচ্ছে না। আরেকটা সম্ভাবনা সেটা হচ্ছে যে নিজস্ব রাজনৈতিক আহ সাংগঠনিক রাজনীতি। এখানে ছাত্র দলের যে রাকিব আছে বা তার নেতৃত্বে যে এখন যে কমিটি আছে, শোনা যাচ্ছে যে এই কমিটিটা ভেঙে যাবে। তো এখন এই কমিটিটাকে তারা আরো লেন্দি করতে চায় এবং এর মধ্যে দিয়ে তারা একটা হঠাৎ করে একটা আহ, সব ক্যাম্পাসে একটা জোশ তৈরি করে এই যে একটা পরিস্থিতি ক্রিয়েট করে এই কমিটি দেওয়াটাকে তারা লেন্দি করতে চায়। এটাও কেউ কেউ বলার চেষ্টা করছে, বিশেষ করে ছাত্রদের ইন্টারনাল যে সোর্স গুলো এটা বলার চেষ্টা করছে যে এরা ইচ্ছা করে এই সংঘর্ষগুলো বাঁধাচ্ছে যেন কমিটিটা পিছিয়ে যায় এবং তারা আরো বেশি দিন থাকতে পারে ক্ষমতায়। এখন কথা হচ্ছে যদি সত্যিই প্রতিপক্ষের উদ্দেশ্যে সংঘর্ষ সৃষ্টি করা হয়, তাহলে ছাত্র শিবিরের কি করার আছে আসলে এখানে? এর আগে আমি জাতীয় রাজনীতির সাথে একটু মিলাই বলি যে ছাত্র এখন বর্তমানে দেশের অবস্থাটা কি? দেশের অবস্থা হলো যে বাংলাদেশে গ্যাস সংকট, অসংখ্য মানুষ তারা রান্না করতে পারছে না। বিদ্যুৎ সংকট, বিশেষ করে ঢাকা শহরের বাইরে জেলা শহর উপজেলা শহরগুলোতে মানুষ চরমভাবে ভোগান্তিতে ভুগছে এবং এই সরকারকে মানুষ আহ মানে কোনো অবস্থাতেই একটা ভালো সরকার হিসেবে নিচ্ছে না এবং তাদের প্রচন্ড পরিমাণ সমালোচনা হচ্ছে। তাছাড়া দেশের আমরা দেখছি প্রতিদিন কয়েকশো কোটি টাকা তারা ব্যাংক থেকে নিতে হচ্ছে প্রতিদিন চালানোর জন্য। তাদের এই ওভারঅল যে মিসম্যানেজমেন্ট আছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি, তার দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সবকিছু মিলিয়ে এই যে একটা বয়ান জনগণের মধ্যে যে একটা স্বতঃস্ফূর্ত একটা সরকার বিরোধী একটা মনোভাব তৈরি হচ্ছে, এই এটা চোখটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, এই দৃষ্টিটা ফিরিয়ে দেওয়ার জন্য তারা ছাত্রদলকে স্কেপগট করে এই কাজগুলো করছে। এখন আসলে কি হওয়ার কথা? এখন ছাত্রদলের আসলে এই এই মানে এই যে ছাত্রদল আক্রমণাত্মক হয়েছে, এটা আরো অনেক আগে হওয়ার কথা আমার বিশ্লেষণ বলে, আমার বোঝ বলে। এটা আরো অনেক আগে হওয়ার কথা। ওরা অনেক ধৈর্য ধরেছে। তারা মানে চাঁদাবাজি করতে পারতেছে না ক্যাম্পাসগুলোতে। আপনি চিন্তা করেন, প্রত্যেকটা ক্যাম্পাসে শত শত কোটি টাকার বিভিন্ন জায়গায় বরাদ্দ এসছে। আমি যদি সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলি, সেখানে হল নির্মাণের জন্য বরাদ্দ আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল নির্মাণের জন্য বরাদ্দ আছে, বিভিন্ন জায়গায় অনেকগুলো বরাদ্দ আসছে। এখন এইগুলো যদি সুষ্ঠুভাবে হয়ে যায়, তাহলে এখান থেকে যে চাঁদাবাজি করা, এখান থেকে পার্সেন্টেজ পাওয়া, পাশাপাশি এই প্রত্যেকটা কাজের পিছনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হাত আছে, বিশ্ববিদ্যালয়ের ভিসিদের হাত আছে, প্রভিসিদের হাত আছে, বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তাদের হাত আছে। তারা চায় না যে আগের যে নিয়ম অনুযায়ী যে টেন্ডার হয়েছে বা যে কাজগুলো হয়েছে এগুলো সেভাবে চলুক, সেভাবে চলে তারা আর তাদের এখান থেকে খাওয়ার সুযোগ থাকে না। আমি যে স্পেসিফিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলি, জগন্নাথের হল নির্মাণ নিয়ে যে কথাগুলো হচ্ছিল, এটা সেনাবাহিনীর হাতে এটা কাজ দেওয়ার কথা। কিন্তু ছাত্রদল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে চাচ্ছে না যে এই কাজটা সেনাবাহিনীর হাতে যাক। তাহলে কি হবে? তাহলে যেটা হবে, তাদের যে খাওয়ার সুযোগটা ছিল, এই যে হাজার হাজার কোটি টাকার যে কাজ হয়, এই যে খাওয়ার একটা পার্সেন্টেজ যদি তাদের নির্দিষ্ট থাকে, এত বছর রাজনীতি করে তারা কি পাইলো? তারা যদি চাঁদাবাজি করতে না পারে তাহলে কি পাইলো আসলে? সুতরাং এই যে ক্যাম্পাসগুলো থেকে আহ মানে কোটি কোটি টাকা চাঁদার ভাগ নেওয়ার জন্য, নিজেদের কবজায় নেওয়ার জন্য এসব কনস্ট্রাকশন ওয়ার্কস, তারপর ডেভেলপমেন্ট ওয়ার্কস গুলো তারা এই কাজগুলো করছে। এখন দেখেন, পুরো ক্যাম্পাসগুলোতে যদি 5টা লাশ পড়ে যায়, তাদের এগুলো কোনো যায় আসে না। আপনি 100 কোটি টাকা যদি এখানে চাঁদাবাজি করতে পারেন কনস্ট্রাকশন গুলোতে বা বিভিন্ন প্রজেক্টে, তাহলে এখান থেকে আপনি 50 কোটি টাকা খরচ করে এই বাংলাদেশের আহ, প্রশাসন, বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের বহুত কিছু কিনে ফেলা যায়। সুতরাং তারা এই কাজটা করছে। তারা চেষ্টা করছে যে একবার যদি আমরা এই ক্যাম্পাস থেকে ছাত্র সংসদগুলোকে অকার্যকর করে দিতে পারি, ছাত্র সংসদের শিবিরকে যদি আমরা ব্যাকফুটে নিয়ে যেতে পারি, তাহলে আমরা ক্যাম্পাসের রাজত্ব করব। যেটা আজকে আমরা দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসির সামনে যেটা বলছে, এটা আমাদের ক্যাম্পাস, ছাত্র দলের ক্যাম্পাস, ছাত্র দল এটা নিয়ন্ত্রণ করবে।
সুতরাং আপনারা বুঝতেই পারছেন এর পিছনে একটা সুদীর্ঘ পরিকল্পনা আছে এবং এটার সাথে সরাসরি সরকার জড়িত, তারেক রহমান জড়িত এবং বিএনপির যে নীতি নির্ধারণী যারা আছে তারা জড়িত। তাদের ক্যাম্পাসগুলোতে শক্তি প্রদর্শন করা লাগবে। তাদের ক্যাম্পাসগুলোকে সাধারণ শিক্ষার্থীদের শান্তিতে দেওয়ার সুযোগ নাই। তাদের ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদেরকে খাটাইতে হবে, দাস বানাইতে হবে। সে আগের পুরনো বন্দোবস্তে ফিরে যেতে হবে। সেই গণরুম, সেই গেস্টরুম লাগবে। তাদের সেই পরিমাণ নির্যাতন, নিপীড়ন করে ছাত্রদেরকে কর্নার করে ফেলতে হবে। এখন এই পরিস্থিতিতে ছাত্র শিবিরে কি করার আছে? ছাত্র শিবিরের করার আসলে তেমন কিছু নাই আমার দৃষ্টিতে। ছাত্র শিবির ক্ষমতাসীন সংগঠন না। তো যেহেতু ছাত্রদল চাচ্ছে একটা সাংঘর্ষিক পরিবেশ তৈরি করার জন্য, একটা লাশ ফেলার জন্য, সুতরাং ছাত্র শিবির যদি সমান তালে তাদের সাথে আহ সংঘর্ষে জড়িয়ে যায় তাহলে তারা সফল। প্রথম কথা হচ্ছে এটা। আমরা দেখেছি ডাকসু নির্বাচন সহ ছাত্র সংসদগুলো নির্বাচনের আগে এই আহ, বামেরা এবং ছাত্রদল সহ এই সবাই মিলে কি পরিমাণ গ্যাঞ্জাম করার চেষ্টা করেছে। যেখানে ছাত্র শিবির প্রোগ্রাম দিয়েছে তার আশেপাশে তারা উস্কানিমূলক স্লোগান দিয়েছে, নানান কিছু, কিন্তু ছাত্র শিবির তাদের সর্বোচ্চ ধৈর্য এবং প্রজ্ঞার সাথে এগুলো মোকাবেলা করেছে। নানান সময় ছাত্র শিবিরকে তারা ট্রল করেছে, তাদের সামনে অপমান করার চেষ্টা করে। ছাত্র শিবির এগুলোকে একবারে মানে মিম ম্যাটেরিয়ালস করেছে, করে এগুলোকে এড়িয়ে চলেছে। তো এখন এসে একটা কঠিন পরিস্থিতি এবং একটা সাংঘর্ষিক পরিবেশ চাচ্ছে ছাত্রদল, এবং সেখান থেকে তারা লাভবান হতে চাচ্ছে। তাদের যেই কর্তৃত্ব সেটা পরিপূর্ণ প্রতিষ্ঠা করতে চাচ্ছে, হলগুলোকে পূর্ণভাবে দখল করতে চাচ্ছে, ক্যাম্পাসগুলোকে তাদের হাতে নিতে চাচ্ছে এবং ক্যাম্পাসগুলোকে ক্যান্টনমেন্ট বানিয়ে আশেপাশের যেই আহ, আহ, জায়গাগুলো আছে লুটপাট করা, সেগুলো করার চেষ্টা করছে। যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে পুরান ঢাকার নানান ধরনের প্রতিষ্ঠান এবং কোম্পানি, এই সেই অনেক কিছু আছে। এই সব কিছু থেকে তারা চাঁদাবাজি করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক চাঁদাবাজির তাদের অনেকটাই কমে গেছে, করতে পারছে না। যেমন বিশ্ববিদ্যালয় বিশ্বকাপ খেলায় আমরা দেখেছি তারা কি পরিমাণ আহ, মানে সমস্যা তৈরি করেছে ক্যাম্পাসগুলোতে। এভাবে তারা নানান ভাবে নানান উপায়ে চেষ্টা করছে যে ক্যাম্পাসগুলো তাদের হাত থেকে মানে ছাত্র শিবির, ছাত্র সংসদের হাত থেকে নিয়ে নেওয়ার জন্য। এখন আমি যেটা বলছিলাম, ছাত্র শিবিরে আসলে কিছু করার নাই এই জায়গায়, এবং ছাত্র শিবিরকে এখন পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে একটা সময় পর্যন্ত। কিন্তু এর মানে ধৈর্য ধারণ করা এই মানে না যে শুধু মারবে আর তারা মার খেয়ে যাবে। তাদের একটা কার্যকর প্রতিরোধ প্ল্যান তৈরি করতে হবে এবং পাশাপাশি তাদেরকে নিয়মতান্ত্রিক আইনগত উপায়ে এটা মোকাবেলা করার চেষ্টা করতে হবে। আমি দেখি যে অনেকে ছাত্র শিবিরের হয়তো শুভাকাঙ্ক্ষী, জামাতে ইসলামের শুভাকাঙ্ক্ষী, তারা হয়তো ছাত্র শিবিরকে উস্কানি দিচ্ছেন না বুঝে। আপনাকে ক্যাম্পাসের পরিবেশ বুঝতে হবে। আপনি ছাত্র শিবির আজকে ইচ্ছা করলে বাংলাদেশের এমন কোনো ক্যাম্পাস না যে ক্যাম্পাসে 1 ঘন্টার মধ্যে দখল করতে পারবে না। চ্যালেঞ্জ করলাম, 1 ঘন্টার মধ্যে ক্যাম্পাস দখল যেটাকে বলে সেটা করতে ছাত্র শিবিরের 1 ঘন্টা সময় লাগবে না। কিন্তু কথা হচ্ছে আপনি 1 ঘন্টা পর কি করবেন? 1 ঘন্টা পর তো আপনার সরকারের তল্পি বাহক যে প্রশাসন, সরকারের যে পেটুয়া বাহিনী আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, এরা তো এসে উল্টো যেটা হচ্ছে যে এখন বিভিন্ন জায়গায় আক্রমণ করার পরেও তারা কি করছে, ওই ছাত্র শিবিরকে ব্লেম করছে, ছাত্র শিবিরকে তারা গ্রেফতার করছে। তো এটা এটা হবে ছাত্র শিবিরকে তারা ক্যাম্পাস থেকে তখন অন্যভাবে তাদেরকে বের করে ফেলবে, রেড দিবে। তারপর হচ্ছে নানান কিছু ষড়যন্ত্র, মিডিয়া তো তাদের হাতে আছে। কারণ আমরা দেখছি যে বিপ্লবের পরে মিডিয়াগুলো কিভাবে এবং ইলেকশনের পরে কিভাবে একবার সরকারের সরাসরি তল্পিবাহক হয়ে যাচ্ছে, এবং প্রশাসন তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। তখন তো আর আসলে ক্যাম্পাস হল রাখা যাবে না, কিন্তু তাদের তখন একটা ভ্যালিড কারণও তৈরি হবে যে ছাত্র শিবির হল দখল করেছে। তো ছাত্র শিবির আমার দৃষ্টিতে আমি দেখেছি এই ছাত্র সংসদ নির্বাচনের পর তারা কোথাও কোনোভাবে তাদের নিজস্ব শক্তি খাটিয়ে একটা ছাত্রের অধিকার হরণ করে নাই, কারো উপর গায়ে হাত তুলে নাই, কারো ক্ষতি করে নাই। ছাত্র শিবির তাদের নিয়মতান্ত্রিক উপায়ে তাদের আহ, ছাত্র সংগঠনের যে সংসদগুলো আছে এগুলোতে সরকার নানান ভাবে, প্রশাসন নানান ভাবে তাদের বাধা দেওয়ার চেষ্টা করছে, তাদের কাজগুলো সফল যেন না হয়। তারপরে তারা নিজস্ব ফান্ডিং এ নানান কাজ ছাত্রের জন্য করছে। এবং সামনে ছাত্র সংসদ নির্বাচন আর খুব বেশি দিন না, আমরা যে ডাকসুর কথা বলি, অক্টোবরে নির্বাচন হওয়ার কথা, পরবর্তী নির্বাচন 1 বছর হয়ে যাচ্ছে। সুতরাং এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের নানান ধরনের প্ল্যান আছে। ছাত্র শিবিরকে কিভাবে আরো বেশি আহ, মানে
ভয়ঙ্কর রূপে মানুষের সামনে তুলে ধরা যায় এবং ছাত্র শিবিরকে মারার, ছাত্র শিবিরকে ধরার যে লেজিটিমেসি তৈরি করা যায়। ইতিমধ্যে বাংলাদেশ আসলে পূর্বের ফেসিবাদী ব্যবস্থার একটা সিমটম আমরা দেখতে পাচ্ছি, অলরেডি শুরু হয়ে গেছে। আমার আহ্বান থাকবে ছাত্র শিবিরকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। ছাত্রদলকে আমি একটা কথাই বলবো, যেহেতু আমরা জুলাই বিপ্লবে মাঠে ছিলাম, জুলাই বিপ্লবে আমরা এই দেশকে নতুন করে, নতুন বাংলাদেশ করার জন্য আমরা চেষ্টা করেছি, প্রচেষ্টা করেছি। সেই জায়গা থেকে বলবো, ছাত্রদল আপনারা মাঠে ছিলেন, মজলুম ছিলেন, আপনারা জালিম হয়েন না। জালিম হলে ছাত্র লীগ যেভাবে ক্যাম্পাস থেকে পালিয়ে গেছে, আপনাদেরকে সেভাবে যেতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। কারণ আপনি কয়দিন থাকবেন এভাবে? ছাত্রলীগকে আপনাদের চেয়ে কম শক্তিশালী ছিল? আজকে আপনারা, এই যে রবিউল ইসলাম নয়ন মাথায় হেলমেট পরে পাইপ নিয়ে যে ঘুরে বেড়াচ্ছে, ঢাকা আলিয়া থেকে নিয়ে ঢাকা কলেজ পর্যন্ত, এর চেয়ে পাওয়ারফুল ছিল ছাত্রলীগ। ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীরা এই ঘাট ধরে পিটিয়ে বের করে দিয়েছে হল থেকে। কারণ তাদের এত বছরের জুলুম, নির্যাতন, নিপীড়ন, এটা তো শেষ আছে। আল্লাহ তো একটা শেষ দেখবেন। নানান ধরনের অপবাদ দিয়ে আপনি ছাত্র শিবিরকে ডাউন করার চেষ্টা করছেন, অপবাদের রাজনীতি দিয়ে, দায় দিয়ে দেওয়ার রাজনীতি দিয়ে। এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি 2024 সালের পরে এসে যদি আপনারা দেওয়ার চেষ্টা করেন, তাহলে সেটা দুঃখজনক, সেটা খুবই কষ্টের কাজ। আপনারা দায় দিবেন না। নানানভাবে ছাত্র শিবিরকে আপনারা ক্যাম্পাসে ভিকটিম করার চেষ্টা করছেন। কোনো সংশ্লিষ্টতা নাই এরকম কাজে আপনি তাদেরকে ব্লেম করছেন। এগুলো করে টিকতে পারবেন না। সুতরাং আমার অনুরোধ থাকবে বাংলাদেশ সরকারের প্রতি, তারেক রহমানের সাহেবের প্রতি, যে আপনি ছাত্রদলকে সামলান। আহ, এতদিন লন্ডনে ছিলেন, দেশে আসছেন, এসে খুব স্মুথলি ক্ষমতায় চলে গেছেন। তো এটা কিন্তু অত সহজ হবে না। জনগণ যদি আবার জাগে, জনগণকে যদি এভাবে অত্যাচার করতে থাকে, তাহলে কিন্তু দেশের অবস্থা এরকম থাকবে না। আপনার পতিত ফেসিবাদী এবং স্বৈরাচারকে যেভাবে সুযোগ করে দিচ্ছেন, আপনারা যেভাবে গুম কমিশনের আইনগুলোকে সাজাচ্ছেন, সব ফেসিবাদী কায়দায় আপনার প্রত্যেকটা জিনিসকে আপনারা সুপ্রিম কোর্টের যে সচিবালয়, সেটাকে ল্যাপস করে দিচ্ছেন। নানানভাবে আপনারা ফেসিবাদকে সুযোগ করে দিচ্ছেন। এটা কিন্তু আপনাদের জন্য খুব বেশি ভালো বার্তা বয়ে নিয়ে আসবে না। সুতরাং আমি আহ, অনুরোধ করব যে শিক্ষা নেন এবং সেই শিক্ষা নিয়ে আহ উম, সামনের দিনে দেশ চালান। নাহলে কিন্তু খুব বেশি দিন হয় নাই ক্ষমতায় আসছেন, খুব বেশি দিন থাকতে পারবেন না। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।